আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসাবে রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিই। আমার সঙ্গে আমার স্টুডিওতে রয়েছেন বিজেপির মুখপাত্র হিসাবে দীপ্তিমান বসু। দীপ্তিমান দার স্বাগত। রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন আজিজুল বিশ্বাস, অধ্যাপক আজিজুল বিশ্বাসকে স্বাগত। রয়েছেন কংগ্রেসের মুখপাত্র হিসাবে শক্তি মৈত্র এবং রয়েছেন রাজনৈতিক নেতা হিসেবে তৃণমূলের পক্ষে বলার জন্য অনিন্দ সিংহ রায়। অনিন্দদা, আপনাকেও স্বাগত। ক্ষতবিক্ষত এনডিএ তথা মোদী সরকার, কেন এমনটা হলো? এই লাইনটা বোধহয় করা উচিত না যে দুর্নীতির অভিযোগে ক্ষতবিক্ষত। নিট এবং নেট মানে ভারতবর্ষের, আমরা যদি খুব স্বচ্ছভাবে ভাবি, ভারতবর্ষের মতন এত বিশাল দেশে, এত বড় জনসংখ্যার দেশে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। দীপ্তিমান দা, ক্ষতবিক্ষত মানে আমি বলছি যে সরকারটির দিকে আঙুল তোলা যাচ্ছিল না কোনো দুর্নীতির, সেই সরকারটির দিকে আঙুল তুলছে আপনি। আমি সেই উত্তরটাই দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্ষতবিক্ষত মানে একটা অভিযোগ উঠেছে, নিট বা নেট পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এগুলো তো আমাদের মন্ত্রী, যিনি শিক্ষামন্ত্রী আছেন, তিনি তার নৈতিক দায় স্বীকার করেছেন। এই দায় স্বীকারের পাশাপাশি 19 জন প্লাস আজকে 2 জন, 21 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এবং সবথেকে বড় কথা, আমি যে কথাটা শুরু করেছিলাম যে ভারতবর্ষের মতন এত বিশাল দেশে কোনো সিস্টেমই বোধহয় ফুল প্রুফ করা সম্ভব নয়। তবুও গত 15 বছর ধরে বা গত 10 বছর, রাদার যদি আরও কারেক্টলি বলতে হয়, গত 11 বছর ধরে এনডিএ সরকার কিন্তু পরিচ্ছন্নভাবে চেষ্টা করেছে বিভিন্ন যে সিস্টেমগুলো আছে, যেগুলোর মধ্যে দুর্নীতির অনুপ্রবেশ কোনো না কোনো সময় ঘটেছে, সেইগুলোকে ফুল প্রুফ করবার। এই প্রশ্নপত্র ফাঁসের যে ইতিহাস, সেটা যদি আমরা পর্যালোচনা করি, শুধু ভারতবর্ষের সর্বভারতীয় পরীক্ষার নিরীক্ষে নয়, রাজ্যের ক্ষেত্রেও বিভিন্ন সময় এই ধরনের প্রশ্নপত্র ফাঁসের কিন্তু ইতিহাস আমরা দেখতে পাবো। আমরা বিহারে দেখতে পারবো, ইউপিতে দেখতে পারবো, এমনকি পশ্চিমবঙ্গে 1997-98 সালে প্রশ্নপত্র ফাঁসের একটা হিড়িক কিন্তু পড়েছিল। পরবর্তীকালে সরকার সেগুলোকে কন্ট্রোল করেছিল। এখন আমার একটা অবজারভেশন আছে, আমি এটাকে পার্টির অবজারভেশন বলবো না, সেটা হচ্ছে আমার অবজারভেশন এটা, আমি জানি যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে প্রশ্নপত্র যাদেরকে দিয়ে ছাপা হয়, সেখানে যে টেন্ডার কোট করা হয়, তারপরে যে সবথেকে লোয়েস্ট টেন্ডার দেয় সেই এই টাকা মানে প্রশ্নপত্রটা পায়। ঠিক এখানে এই প্রশ্নপত্র ফাঁসের বীজ কিন্তু লুকিয়ে আছে। আমরা অনেক সময়, অনেক ক্ষেত্রে, বিভিন্ন সময়, বিশেষ করে 1998-99 যখন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তখন যে তদন্ত কমিটিগুলো তৈরি করা হয়েছিল, তখন দেখা গেছিল এই টেন্ডার, অল্প দামে টেন্ডার যে যারা তুলছে, যে সমস্ত ছাপাখানা সংস্থা, তাদের মাধ্যমে এই ফাঁসগুলো কিন্তু হয়ে থাকে। কারণ তারা ওইখানে লস করে ছাপায়, মানে প্রশ্নপত্রগুলো ছাপে, কিন্তু এই প্রশ্নপত্র বিক্রি করলে একটা বিরাট প্রফিট তুলে আনে। এটা একটা বড় রোগ, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং নিঃসন্দেহে আমাদের সরকার, এনডিএ সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কিন্তু সম্পূর্ণভাবে এটাকে তদন্ত করে দেখছে। এবং আপনারা নিশ্চিত থাকুন, সম্পূর্ণ এই যে চক্রান্ত করে, এটা তো একটা বড় নেক্সাস। এটা এই নয় যে 2-3 জন মিলে করেছে, এটা প্রচুর রাজ্যের মানুষ জড়িত। এটা একটা বড় নেক্সাস। এই নেক্সাসটা আপনারা নিশ্চিত থাকুন যে এটা ধ্বংস হবেই হবে। এটা এনডিএ সরকারের প্রাইমারি দায়িত্ব। সিনেমা হয়ে যাচ্ছে, সিনেমার নির্মাতারা সবকিছু জানতে পাচ্ছে, গোয়েন্দারা জানতে পারছে না, সরকার জানতে পারছে না, আর তা প্রতিরোধ করার কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমি আবার একটু দীপ্তিমানদার কাছে আসব। হাউ ক্যান ইট পসিবল? সরকার অনেকগুলো লেয়ারের মাধ্যমে পরিচালিত হয়, অনেকগুলো লেয়ার থাকে। আর সিনেমার ডিরেক্টর আর বাস্তবতার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য থাকে। সিনেমা অনেক সময় বাস্তবতা নিয়ে হয়। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে এইসব শিক্ষা মন্ত্রক নিয়ে সিনেমা করার মতন কোনো সাহসী ডিরেক্টর পাওয়া যায় না, এখন অবধি পাওয়া যায়নি আর কি। এই যে অনিন্দ বলছিল না যে দায় স্বীকার করলে কী হবে, পদত্যাগ করতে হবে, এই রাজ্যে যিনি একমাত্র পোস্ট, বাদবাকি সবাই ল্যাম্প পোস্ট বলে আমরা জানি, তো তিনি কোথায়? এই শিক্ষামন্ত্রকের ঘটনায় সমস্ত শিক্ষার দায়িত্বপ্রাপ্ত মানুষজন জেলে চলে গেছেন। উনি কোনোদিন একদিনও কি দায় স্বীকার করতে এসছেন? না পদত্যাগ করেছেন? করেননি। তার কারণ হচ্ছে তিনিও চেয়েছেন যে তদন্ত হয়ে বাদবাকি দোষীরা সাজা পাক। অনেকগুলো কথা উঠে এলো, অনেকগুলো, মানে 3 জন বললেন আজিজুল্লাহ ডার্ক ওয়েব নিয়ে একটা মানে আশঙ্কার প্রকাশ। একদম ঠিক, ডার্ক ওয়েবে আমি আজিজুল্লাহ বলছি, আপনারও ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে আছে। এটা ম্যালফাংশনিং অফ স্মার্টফোন অ্যান্ড ইন্টারনেট। এখান থেকে কিভাবে লড়াই করতে হবে, এটা সারা পৃথিবী খুঁজছে। এটা শুধুমাত্র ভারতবর্ষের সমস্যা না, সারা পৃথিবী এর থেকে উপায় খুঁজছে কীভাবে বেরোবে। আরেকটা কথা হচ্ছে যে শক্তিদা বলছিলেন সিনিয়র লিডার, আমার খুব ভালো লাগে শক্তিদাকে, কিন্তু শক্তিদা ভুলে গেছেন যে 2004 থেকে 2014 অবধি এই 10 বছরের রাজত্বে 9খানা বড় স্ক্যাম হয়েছিল। তার সেই মূল্য ছিল 11 লক্ষ কোটি টাকা। আচ্ছা, আপনাদের যে জামাতা রবার্ট ভদ্র, তার যে ডিএলএফ ল্যান্ড কেস আজ অবধি সমাধান হয়েছে? আজ অবধি তার উত্তর কী আছে? সেই দুর্নীতির ক্ষেত্রে আপনারা সেই সময় কেন তাদেরকে ডাকেননি, তাদেরকে গ্রেপ্তার করেননি?
এই প্রশ্নও তো উঠবে। দেখুন, দুর্নীতি ভারতবর্ষের যে সামাজিক অবস্থা তাতে দুর্নীতি একটা পার্ট হয়ে রয়েছে, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এর বিরুদ্ধে আমাদের এনডিএ সরকার লড়ছে, মোদী সরকার লড়ছেন এবং লড়বেন। তার কারণ হচ্ছে এটা ঠিক যে মাত্র 10 বছরে ভারতবর্ষের মতন এত একটা কমপ্লিকেটেড রাষ্ট্রে সমস্ত কিছু ঠিক করে ফেলা সম্ভব না। এই ঠিক করার লড়াই, বিভিন্ন প্রান্ত থেকে দুর্নীতির বিভিন্ন রকম যে সিকোয়েন্স তৈরি হয়ে আছে সেগুলো আস্তে আস্তে আমরা নষ্ট করার চেষ্টা করছি। এটাও পার্ট অফ দ্য ওয়ার্ক আমাদের। হ্যাঁ, যেভাবে আজকে নিট বা নেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আপনারা নিশ্চিত থাকুন এর আগে প্রশ্নপত্র ফাঁসে কোনো ব্যবস্থা না নেওয়া হলেও এই সরকার 21 জনকে 3 দিনের মধ্যে গ্রেপ্তার করে প্রমাণ করে দিয়েছেন এই সরকার দুর্নীতির সঙ্গে আপোষ করেন। কোন প্রশ্নগুলো ফাঁস হচ্ছে এবং এই আলোচনা চলছে যে এনটিআর প্রশ্ন ফাঁস হয়ে যাবে বা ফাঁস হতে চলেছে বা ফাঁস হচ্ছে, এদিকে নজর দেওয়া হোক, তখন কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন বা ভিত্তি ছাড়াই এগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু তথ্য উঠে এসেছিল। এটা কি তাহলে জেনে বুঝে ব্যবস্থা গ্রহণ না করে কোথাও তথ্য গোপনের প্রচেষ্টা নয়? না, সেরকম যদি হয় নিশ্চিতভাবে সরকার তদন্ত করে দেখছে এবং নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি এই বিষয়ের মধ্যে জড়িত থাকে, তিনি যে ক্ষমতারই অধিকারী হন না কেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। আমি দু একটা কথার উত্তর দিতেই হবে আমাকে। সেটা হচ্ছে যে আমাদের আজিজুল্লাহ বলছিলেন এই যে কেন্দ্রীকরণ, এই যে পরীক্ষার যে কেন্দ্রীকরণ একটা করার ঝোঁক, সেটা নাকি আলটিমেটলি দুর্নীতিকরণের দিকে ঝোঁক। ব্যাপারটা হচ্ছে এই কথাটাই হচ্ছে সরকারের সদিচ্ছার প্রতি সন্দেহ প্রকাশ। এবং এই কথাটার সঙ্গে একটা আলট্রা লেফটের থিওরি জুড়ে আছে, যারা কিনা এই দেশকে ইউনাইটেড দেখতে তাদের খুব অসুবিধা। ইউনাইটেড দেখতে এটা থিওরি তো পরিষ্কার, এটা আরবান নকশাল আলট্রা লেফটের থিওরি, যে যারা দেশকে ইউনাইটেড দেখতে চায় না। আপনি বলুন না, যদি পরীক্ষার কেন্দ্রীকরণ হয়, এক দেশ এক পরীক্ষা, কি অসুবিধা আছে? অবশ্যই বহুত্ববাদ আছে, বহুত্ববাদ হোক না, বহু দেশ নয় তো। বহুত্ববাদ মানে তো বহুত্ববাদ মানে আজিজুল্লাহ বহু দেশ না, বহুত্ববাদ মানেও কিন্তু একটি দেশ, তাতে বিভিন্ন মতবাদ থাকতে পারে। থেকে অসুবিধা কি আছে? পরীক্ষা যদি একটা জায়গায় হয়, কেন্দ্রীকরণ হয়, প্রবলেমটা কি আছে? নিশ্চয়ই দেব। পরীক্ষার সেন্ট্রালাইজেশন চাইছেন দীপ্তিমান দা, কি বলবেন? মানে পরীক্ষার ক্ষেত্রে জিএসটি, মানে ওই ক্ষেত্রেও কি মানে প্রশ্ন উঠতে পারে বা সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে, তাহলে দুর্নীতির জিএসটির টাকা যেমন কেন্দ্রের ঘরে যাচ্ছে, তার থেকে আবার রাজ্যের কাছে আসছে বিভিন্ন রাজ্যে, সেক্ষেত্রে দুর্নীতির টাকাও কি এইভাবে আসবে? না, এই ব্যাপারে পশ্চিমবঙ্গ স্বনির্ভর। না, ব্যাপারটা আমি একটা কথা বলি, খুব চেঁচামেচি না করেই বলছি। একটা প্রশ্ন এখন যাচ্ছে মনে, যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই যে আইটি প্রজেকশন, আমি যেহেতু একটা কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করতাম এবং পরীক্ষা দিয়ে বিএ সার্ভিস পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম, প্রশ্ন ফাঁস হয়নি। আজকে সেই জায়গায়, তখন আমি 1981 তখন তো বই দেখে লেখা চলছে। না, তখন আমি